আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনার কনসেপচুয়াল ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা ডেফিনেশন দেখেছি এবং গ্লোবাল ইমপ্লিকেশনগুলো অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যে ইমপ্লিকেশনগুলো রয়েছে, যেমন গ্লোবালাইজেশন রয়েছে, টেকনোলজি রয়েছে, চেঞ্জিং স্কিল রিকোয়ারমেন্ট রয়েছে, আদার্স যে ইমপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি। দেন আমরা কিছুটা কথাবার্তা বলেছি হচ্ছে ফাংশনস এবং গোলস নিয়ে। দেন আমরা আজকে ফাংশনস এবং গোলস নিয়ে আলোচনা করব এবং অন্যান্য আলোচনা করব। তো আমি তোমাদের কাছে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে মুকেশ আম্বানির একটা ইন্টারভিউ। আমি মুকেশ আম্বানির একটা ইন্টারভিউতে ওনাকে বলতে শুনেছি যে ইফ ইউ হ্যাভ বেস্ট পিপল অ্যান্ড টেকনোলজি ইউ উইল বি আনবিটেবল ইন দ্য মার্কেট। তো তার কমেন্টসটা এরকম ছিল যে মুকেশ আম্বানির কমেন্টস, ইফ ইউ হ্যাভ বেস্ট পিপল অ্যান্ড টেকনোলজি ইউ উইল বি আনবিটেবল ইন দ্য মার্কেট। অর্থাৎ তোমার কাছে বেস্ট পিপল মানে হচ্ছে বেস্ট এইচআর আর বেস্ট এইচআর থাকলে দেন টেকনোলজি তো এটা হচ্ছে অটোমেটিক কনসিকুয়েন্স। তো যদি বেস্ট এইচআর থাকে আর দেন বেস্ট টেকনোলজি অটোমেটিক্যালি চলে আসবে, দেন ইউ উইল বি আনবিটেবল অর্থাৎ মার্কেটে অপ্রতিদ্বন্দ্বী। সো তোমরা সবাই জানো মুকেশ আম্বানি কিভাবে অপ্রতিদ্বন্দ্বী ভাবে তার বিজনেস পরিচালনা করছে। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআরএম এ আমরা শিখবো। সো লেটস বিগিন। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এগুলো কভার করেছিলাম। এগুলো আমরা কভার করেছি, ডেফিনেশন কভার হয়েছে। সো ফাংশনস, ফাংশনস এর এই পার্টটা আমরা কমপ্লিট করেছি। দেন আমরা একটা মডেল দেখেছি। তো মডেলের মধ্যে সো এইখানে দুইটা ইমেজের কম্পারিজন আমরা দেখেছি, ফার্স্ট ইমেজ সেকেন্ড ইমেজ তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট ইমেজে মনে হচ্ছে অফিস এবং লিভিং এটা চলছে, আর এখানে শুধু হচ্ছে ফার্নিচার। সো অফিস আর ফার্নিচার, তো মানুষ থাকাই এটা অফিস মনে হচ্ছে, আর মানুষ না থাকা এগুলোকে ফার্নিচার মনে হচ্ছে। ভেরি অ্যাপারেন্ট ডিফারেন্স। সো এইটা হচ্ছে মডেল। দেন এই এইচআরএম মডেলের ক্ষেত্রে আমরা যেই বা এইচআরএম গোলস ফাংশনস আমরা বলতে পারি। তো এইগুলোর ক্ষেত্রে যে চারটা পার্ট আমরা স্টাফিং, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, মোটিভেশন, মেইনটেনেন্স এবং এক্সটার্নাল যে ইনফ্লুয়েন্সেস গুলো রয়েছে সেগুলো, তো সেগুলো সম্পর্কে আমরা একটু ওভারঅল কথা বলি। ফার্স্ট সেগুলো সম্পর্কে কথা বলার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, অর্থাৎ প্রিভিয়াস পড়াশোনাগুলো একটু রিভিউ করব। তো সেই রিভিউ গুলোর মধ্যে যেটা রয়েছে ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের বিষয়গুলো রয়েছে। ম্যানেজমেন্টের বিষয়ের ক্ষেত্রে ফার্স্ট যেই বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট, যেটা দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে কি প্ল্যানিং দিয়ে, অর্থাৎ পরিকল্পনা দিয়ে। ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, একেবারে কি একটা ফাংশন। দেন প্ল্যানিং না করলে আদার্স পার্টগুলো আমরা করতে পারবো না। সো প্ল্যানিং সম্পর্কে জানো যে আমরা হচ্ছে এটা একটা প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন, আমরা ভবিষ্যতে কি করব সেগুলো সম্পর্কে ভেবে চিন্তে রাখা। দেন হচ্ছে যে প্ল্যানিং গুলো করলাম সেগুলো কি করতে হবে, আমাদের অর্গানাইজিং করতে হবে, অর্থাৎ যে এলিমেন্ট গুলো রয়েছে বস্তুগত অবস্তুগত সেগুলোকে অর্গানাইজিং করতে হবে। দেন এইটা কি ফাংশন। এছাড়া যে স্টাফিং আছে, স্টাফিং কে আমরা অর্গানাইজিং এর একটা পার্ট বলতে পারি। একেবারে বেসিক প্ল্যানিং বললে আমরা কি করতে পারি, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, এই চারটা কাজকেই বলতে পারি। এছাড়া অন্যান্য যে কাজগুলো সেগুলো এইগুলোর ভেতর থেকেই আসলে চলে আসে। লাইক দেখো পরের যে কাজটা রয়েছে স্টাফিং, বেসিকলি বা আগের টাইমে আমি যদি বলি 40 ইয়ার্স বিফোর বা তারও আগে, যেটা হতো যে
এইচআরএম বলতে শুধু স্টাফিংকেই বোঝানো হতো, এইচআরএম বলতে শুধু স্টাফিং বা পার্সোনাল ম্যানেজমেন্টকেই বোঝানো হতো। এইচআরএম বলে আলাদা কোনো বা প্রায়র কনসেপ্টে এইচআরএম বলে আলাদা কোনো বিষয় ছিল না, আলাদা কোনো ডিপার্টমেন্ট ছিল না। সেটা ছোট্ট একটা বিষয় ছিল পার্সোনাল ডিপার্টমেন্ট, ওইখানে বা স্টাফিং, তো এটা স্টাফিং এর আওতায় ছিল। এরপরে যে বিষয়টা হচ্ছে লিডিং, যে বিষয়টা হচ্ছে লিডিং, দেন আমরা আরো কিছু বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে ডিরেক্টিং বলা যেতে পারে, কোঅর্ডিনেটিং বলা যেতে পারে, মোটিভেটিং। মোটিভেটিং এইটাও হচ্ছে এইচআরএম এর ক্ষেত্রে বা এইচআরএম গোলের মধ্যে বেসিক একটা ফাংশন, বেসিক একটা পার্ট। অর্থাৎ এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে পিপলকে আমরা যেটা হচ্ছে যে কিপিং দেম, অর্থাৎ তাদেরকে ধরে রাখা, রিটেইন করা পিপলকে। বেস্ট এইচআর যদি তোমার অর্গানাইজেশনে আসে, তো সেই ক্ষেত্রে তোমার প্রধান কাজ হবে এইচআর কে নার্সিং করা, অর্থাৎ এইচআর কে ধরে রাখা। লাইক মেশিন যদি অর্গানাইজেশনে আসে, সেক্ষেত্রে মেশিনের কিন্তু কোনো চান্সেস নেই যে তোমার ইচ্ছা অনিচ্ছা নেই যে তোমার অর্গানাইজেশন থেকে চলে যাওয়ার। বাট একজন ম্যান যদি তোমার অর্গানাইজেশনে আসে, তার কিন্তু ইচ্ছা অনিচ্ছা আছে, সে চাইলে অর্গানাইজেশনে থাকতে পারে, না চাইলে অর্গানাইজেশন ছেড়ে চলে যেতে পারে। তো তার চাওয়া না চাওয়ার উপর কিন্তু অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি বা অনেক কম্পিটেন্সি ডিপেন্ড করে। সো যেটা করতে হবে যে তাদেরকে ধরে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি মোটিভেশন, তাদেরকে অর্থাৎ একজন স্টাফকে কি করতে হবে, মোটিভেট করতে হবে। আর দেন ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কন্ট্রোলিং করা, অর্থাৎ কারেকশন করা। প্ল্যানিং এর ক্ষেত্রে যেই পারপাস নিয়ে এগিয়ে যাওয়া হয়েছিল, সেটা কি ফুলফিল হয়েছে, কতটুকু হয়েছে, কতটুকু গ্যাপ আছে, আর কতটুকু করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন, যেগুলো তোমরা জানো। একটু রিভিউ করে নিলাম। দেন আমরা আসি হচ্ছে এইচআরএম গোলস বা এইচআরএম ফাংশনের ক্ষেত্রে। ফার্স্ট যে বিষয়টা, সেটা হচ্ছে স্টাফিং। স্টাফিং এর ক্ষেত্রে আমরা তিনটা বিষয় দেখতে পারি। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং, অর্থাৎ এখন হিউম্যান রিসোর্স যে প্ল্যানিং গুলো করা হবে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়েতে করা হয়। অর্থাৎ বেসিক্যালি বিজনেস অর্গানাইজেশন যে প্রফিট এনশিওর করে, সেখানে কিন্তু এইচআর এর কন্ট্রিবিউশন অনেক বেশি। তো এই ক্ষেত্রে যদি এইচআর কে স্ট্র্যাটেজিক ওয়েতে সেট না করা হয়, রাইট প্লেস, রাইট পিপল, রাইট পারসন না হয়, সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশনের লস হবে। তো সেই লসটা যদি আমরা রিকভার করতে চাই বা লস থেকে যদি আমাদেরকে প্রফিটেবল করতে চাই, তাহলে কি আমাদের স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং করতে হবে। আমরা এইগুলো ডিটেইল জানবো। দেন হচ্ছে আমি কয়েকটা কনসেপ্ট আরো বলে দিই। সেটা হচ্ছে যেমন ধরো এখন এইচআর অডিট করা হয়। আগে আমরা অডিট বলতেই বুঝতাম হচ্ছে ম্যাটেরিয়াল অডিট, অর্থাৎ কি প্রোডাক্টের উপরে অডিট হবে, অর্থাৎ ম্যাটেরিয়াল কেন্দ্রিক সমস্ত কিছু ছিল। এইচআর কে ওইভাবে কি করা হতো না, সিগনিফিকেন্ট বা অডিট করবে বা ওইভাবে আলাদা করে খুব একটা চিন্তা করা হতো না। এইচআর তো রিলেটেড, তার কাজ করছে, দ্যাটস ইট। এখন যেটা করা হয়, এইচআর অডিট করা হয়। এইচআর এর ক্ষেত্রে আলাদা অডিট করা হচ্ছে। এরপরে যেটা করা হচ্ছে এইচআর আইএস, অর্থাৎ হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম করা হচ্ছে। অর্থাৎ যেটা যেটা হচ্ছে যে টাইমলি, অর্থাৎ টাইমলি যেন টাইমলি কাজ করা হয়, অর্থাৎ রাইট টাইম। তো এই যে স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো করা হচ্ছে, এগুলো মেইনলি যেটা করা হয় যে অর্গানাইজেশনকে কিভাবে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয়া যায়, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনশিওর করা যায়, এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনশিওর করলে মার্কেটে আদার্স যে কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে এগিয়ে থাকা যাবে। এরপরে যেটা হচ্ছে যে সেকেন্ড আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিক্রুটিং। আরেকটা হচ্ছে যে এই বেসিক্যালি এইচআরএম বলতে আমরা কি এই রিক্রুটিং পার্টটাকেই বুঝতাম, অর্থাৎ রিক্রুটিং করবে, এটাই এইচআর। রিক্রুটিং মানে এইচআর মানে রিক্রুটিং, কিন্তু বিষয়টা এরকম না। এর মধ্যে অনেক ডিটেল বিষয় রয়েছে। যেমন রিক্রুটিং ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। এক্সটার্নালের ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন সোর্স আছে, ইন্টারনালের ক্ষেত্রে বিভিন্ন সোর্স আছে।
তো সব মিলিয়ে বিষয়গুলো হয়। দেন হচ্ছে আমরা কি করি, রিক্রুটিং এর পর আলাদা করে যেটা হচ্ছে সিলেকশন করা। আমরা লার্জ ক্যান্ডিডেট, রিক্রুটিং এর আরেকটা পারপাস হচ্ছে লার্জ নাম্বার ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করা। অ্যাট্রাক্ট করার পরে তাদের মধ্যে থেকে বেস্ট ক্যান্ডিডেট অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়া বেসিস করে সিলেক্ট করা। সিলেক্ট করা যেন হচ্ছে রাইট টাইমে আমরা রাইট পারসনকে সেট আপ করতে পারি। এরপরে দেন মেবি প্রিভিয়াস ক্লাসে কিছু আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে ওরিয়েন্টেশন করা। তো সংক্ষেপে বলি যে ওরিয়েন্টেশন পরিচয় করানো, অর্গানাইজেশন সম্পর্কে ইন্ট্রোডিউস করা। এখানে মেইনলি যেই আমি কনসেপ্টটা যেমন হচ্ছে প্রি অ্যারাইভাল স্টেজ, মানুষ যখন এক জায়গায় যায় একটা ধারণা নিয়ে যাচ্ছে যে অর্গানাইজেশন এইরকম হবে, এই ফ্যাসিলিটি পাবো, এই হবে। তো তার একটা ওভার এক্সপেকটেশন থাকে। তো ওভার এক্সপেকটেশন থাকার পরে বা যে যদি কম এক্সপেকটেশন থাকে বা অনেক বেশি এক্সপেকটেশন থাকে, তো সেটা যেটা হচ্ছে যে গিয়ে এসে এনকাউন্টার করছে অর্থাৎ ফেস করছে রিয়েলিটি কি। তো এই তার এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে ডিফারেন্সটা কি করা হয়, পরের স্টেজে গিয়ে সে অ্যাডজাস্ট করে, অর্থাৎ সে মোটামুটি অর্গানাইজেশন সম্পর্কে নিজেকে মানিয়ে নেয়। তো ওরিয়েন্টেশনে যেটা হয়, তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এই অর্গানাইজেশন সম্পর্কে, তার সাথে একটা ইন্ট্রোডাকশন হয়ে যায়। এমপ্লয়িকে করানো হয়। ট্রেনিংকে আগে যেটা করা হতো যে আননেসেসারি কস্ট মনে করতো অর্গানাইজেশন, ট্রেনিংকে ওইভাবে সিগনিফিকেন্ট মনে করতো না, কারণ এমপ্লয়িকে ট্রেনিং করালে অর্গানাইজেশনের বেসিকে ডিরেক্টলি কোনো লাভ হচ্ছে না। লাইক যদি অর্গানাইজেশনে পণ্য উৎপাদন করা হয়, তখন কিন্তু পণ্য বিক্রি করলে ডিরেক্টলি কি হবে, ওইখানে প্রফিট হবে। কিন্তু একটা এমপ্লয়িকে ট্রেন আপ করলে তখন কি প্রফিটটা কিন্তু ডিরেক্টলি আসে না, সেটা কি হয়, ইনডিরেক্টলি আসে। লাইক একটা এমপ্লয়িকে যদি আমরা ট্রেনিং করি, আগে ওই এমপ্লয়িটার একটা কাজ করতে লাগতো হচ্ছে, আমরা যদি ধরি যে তার আগে লাগতো হচ্ছে 10 মিনিটস। এখন যদি আমরা কোনো মতে 5 মিনিট মাইনাস করতে পারি, এখন যদি সে 10 মিনিটের কাজটা 5 মিনিটে করে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কস্ট ইফেক্টিভ এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। তো এটা ইফিসিয়েন্সি যদি ট্রেনিং এর মাধ্যমে কি হয়, এমপ্লয়ের ইফিসিয়েন্সি বৃদ্ধি পায় এবং হচ্ছে যে সে কি স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে পারে। তো এই বিষয়গুলো তো এমপ্লয়ি ট্রেনিং কখনোই এটা হচ্ছে আননেসেসারি কস্ট না, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এমপ্লয়ি ডেভেলপমেন্ট। আমরা যদি মার্কেটে আনবিটেবল হতে চাই, তখন আমাকে কি করতে হবে, এমপ্লয়ি ডেভেলপমেন্ট করতে হবে, এইচআর কে ডেভেলপমেন্ট করতে হবে। এইচআরই কিন্তু অর্গানাইজেশনকে বিল্ড করে, অন্য অন্য যেই এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু বিল্ড করে না। লাইক আমরা প্রিভিয়াস দুইটা ইমেজে দেখেছি, একটা হচ্ছে যে এইচআর থাকার কারণে ওইটা অফিস মনে হয়েছে, ওইটা ওয়ার্ক স্টেশন মনে হয়েছে, বাট আগের অন্য একটা জায়গায় কতগুলো চেয়ার টেবিল আছে, সেগুলোকে শুধু ফার্নিচার বলা যায়, অন্য কিছু না। সো একটা ফ্যাক্টরিতে যদি ম্যাটেরিয়াল থাকে বা মেশিন থাকে, সবকিছু থাকে, তো সেইটা কিন্তু আসলে ওইভাবে লিভিং কিছু হবে না। যখনই এইখানে অপারেটর যাবে, তখনই এটা লিভিং হবে। একটা হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট করা। কেরিয়ার ডেভেলপমেন্ট ক্ষেত্রে এটা অর্গানাইজেশন কন্ট্রিবিউশন করতে পারে, আর একটা হচ্ছে যে নিজেও কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে চেষ্টা করতে হয়। শুধু অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করলেই বিষয়টা ওইভাবে হয় না। তো এই আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মোটিভেশন থিওরি দেখবো, এবং হচ্ছে জব ডিজাইন করা, মোটিভেশন থিওরি অনুযায়ী জব ডিজাইন করা। লাইক যে অর্থাৎ তার জবটা যেন তার জন্য ফ্লেক্সিবল হয়, তার যে টোটাল প্রসেসটা যেন, অর্থাৎ জবে কিন্তু অনেকগুলো প্রসেস থাকে, তো সেই প্রসেসগুলো দেখা যায় কিছুটা প্রসেস হেড অফিস, রিজিওনাল অফিস, ফ্যাক্টরি, এইভাবে ভাগ করে করে করা হয়। আর মোটিভেশনের ক্ষেত্রে ফিনান্সিয়াল মোটিভেশন দেওয়া যেতে পারে, নন ফিনান্সিয়াল মোটিভেশন দেওয়া যেতে পারে। ফিনান্সিয়াল মোটিভেশনের ক্ষেত্রে যেমন হচ্ছে তাকে ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, প্রফিট শেয়ার করা যেতে পারে, স্যালারি ইনক্রিজ করা যেতে পারে। নন ফিনান্সিয়াল মোটিভেশনের ক্ষেত্রে তাকে প্রমোশন দেওয়া যেতে পারে, বা এরপরে হচ্ছে পার্টিসিপেশন,
কোম্পানি ডিসিশন মেকিং এ পার্টিসিপেশন করতে পারে। এরপরে যেটা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল করা, অর্থাৎ এট দ্য এন্ড অফ দ্য ডে অথবা অফ দ্য টেনিউর, যেটা হচ্ছে যে একজন স্টাফ কিরকম পারফর্ম করলো, কতটুকু কাজ করলো, যদি কতটুকু কাজ করলো সেইটাকে কি করা, অ্যাকনলেজ করা। এখানে বিষয়টা হচ্ছে কিরকম যে সে একজন অনেক কাজ করলো, এখন অনেক ভালো করলো, তো এখন আরেকজন একটু কম করলো, আরেকজন আরো একটু কম করলো। তো এখন যদি যে ভালো করলো তাকে একটু তাকে বলা না হয় যে তুমি ভালো করেছো, তুমি ভালো করছো, তাহলে কিন্তু সে ডিসহার্টেন হবে। ডিসহার্টেন হয়ে কি হবে, সেও বলবে যে আমি ভালো করে লাভ কি, আমার তো কোনো এখানে ভালো করলেও তো কোনো লাভ নেই আর খারাপ করলেও কোনো লাভ নেই। তো এই জন্য কি করা, যে অ্যাপ্রাইজাল করা। অ্যাপ্রাইজাল করলে যে যে ভালো করছে সে মোটিভেটেড হবে, আরো ভালো করবে। আর যে একটু কম করছে সে জানতে পারলো যে আমার তো একটু কম হচ্ছে, দেন আমি আর একটু বেশি করা উচিত, বা আমি আরো ভালো পারফর্ম করতে পারি। সো সবার মধ্যেই কিন্তু পোটেনশিয়ালিটি আছে। সো সেই পোটেনশিয়ালিটি গুলো কি করা হয়, ব্যবহার করা যায়। এরপরে যেটা হচ্ছে যে আমরা কি করতে পারি, রিওয়ার্ডস করতে পারি, অথবা রিওয়ার্ডস এবং কম্পেনসেশন করতে পারি। যদি ভালো কাজ করে সেক্ষেত্রে আমরা কি করি, তাকে রিওয়ার্ডস করি, তাকে রিওয়ার্ডস দেওয়া হয়। এবং হচ্ছে কম্পেনসেশন প্যাকেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে কি তুমি বেস্ট ট্যালেন্ট এনশিওর করতে হলে তোমাকে ভালো কম্পেনসেশন অফার করতে হবে। মানুষের মানুষের কিন্তু ফিনান্সিয়াল নিডস রয়েছে, তো ফিনান্সিয়াল নিডস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে কম্পেনসেশন কম্পেনসেশন এক হচ্ছে যে এখানে শুধু আমরা কম্পেনসেশন বলতে জেনারেলি শুধু স্যালারিকে বুঝি, কিন্তু শুধু স্যালারি না, কম্পেনসেশনের হচ্ছে যে ওভারঅল বেনিফিট, কোম্পানি থেকে ওভারঅল যে বেনিফিটটা একজন এমপ্লয়ি তার তার যে কাজের বিনিময়, তার যে সে কোম্পানিকে সময় দিচ্ছে, তার সব তার যে টোটাল ডেডিকেশনটা দিচ্ছে, তার জন্য যেই টোটাল প্যাকেজটা দেওয়া হয় এটি হচ্ছে কম্পেনসেট করা, কম্পেনসেশন তাকে কম্পেনসেশন করা। তো এখানে এখানে মেইনলি স্যালারি থাকে, মেডিকেল ফ্যাসিলিটি থাকে, হাউস রেন্ট থাকে, এবং হচ্ছে আদার্স অন্যান্য বেনিফিট থাকে। এরপর হচ্ছে এমপ্লয়ি বেনিফিটস, অর্থাৎ এমপ্লয়ীদেরকে প্রফিট শেয়ার করা যেতে পারে, অনেক চিফ এক্সিকিউটিভদেরকে পার্স বা দেখা যায় বিশেষ সুবিধা, ট্রাভেল ফ্যাসিলিটি দেয়া হয়। দেন যে পয়েন্টটা এগুলো এগুলো সম্পর্কে ফার্স্ট যেটা বলছি, স্টাফিং হচ্ছে যে আমরা এখানে ইনফরমালি বলতে পারি হায়ারিং পিপল, স্টাফিং কে হায়ারিং পিপল। এরপরে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টকে আমরা বলতে প্রিপেয়ারিং পিপল, আমরা এদেরকে কি করছি, প্রিপেয়ারিং করছি। দেন মোটিভেশনকে কি করা হয়, রিটেইন করা, অর্থাৎ এদেরকে কি ধরে রাখা। দেন যখন বেস্ট এইচআর ধরে না রাখলে কোম্পানিও কিন্তু অনেক সময় টেকে না, অর্থাৎ কোম্পানি ফল ডাউন করার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, বেস্ট এইচআর কে অবশ্যই রিটেইন করতে হবে। আর এরপরে যেটা হচ্ছে মেইনটেনেন্স করা, আমাদের কি করতে হবে, মেইনটেনেন্স করা, অর্থাৎ তাদেরকে এটা কি করলাম, মোটিভেট করা, দেন হচ্ছে তাদেরকে রিটেইন করা, তাদেরকে ধরে রাখা। দেন ধরে রাখার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ পিপল যখন একটা অর্গানাইজেশনে জব করে তখন কি করতে হবে, তার সেফটি এনশিওর করতে হবে। অর্গানাইজেশনকে সে তার একজন পিপল কাজ করছে কিন্তু এত সাউন্ড পলিউশন সে কাজ করতে পারছে না। সো এই যে সাউন্ড পলিউশন এটাকে রিডিউস করতে হবে, বা তার সাফিসিয়েন্ট বা লাইট নেই, বা অর্থাৎ বাতি নেই, তাহলে সে কিভাবে কাজ করবে। আর এই বাতি ছাড়া কাজ করতে করতে একটা পর্যায়ে কি হবে, তার চোখে প্রবলেম, মানে সে অন্ধত্ব বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রপার যে সেফটি এবং হচ্ছে যে তার যে সেফটি এনশিওর করা, লাইক আমাদের দেশে কিছুদিন অর্থাৎ কিছু ট্র্যাজেডির কথা বলতে পারি, রানা প্লাজা, লাইক হচ্ছে পুরো একটা বিল্ডিং ধসে গেল, কত মানুষ
তাদের জীবন হারালো, কর্ম হারালো। তো এই জন্য সেফটি, এই জন্য আমাদের কি জিএসপি প্রিভিলেজ আমরা কি করলাম, ইউএসএ আমাদের থেকে প্রত্যাহার করে নিল। তো এই জন্য সেফটিটা অনেক বড় একটা ইস্যু। আর সেফটি না হলে যেখানে যেই কোম্পানিগুলো সেফটি এনশিওর করতে পারে না, সেই কোম্পানিগুলো সম্পর্কে, অর্থাৎ সেই কোম্পানিগুলোর প্রোডাক্ট সম্পর্কে মানুষ ওইভাবে আশ্বস্ত হতে পারে না। এটা প্রোডাক্টের কোয়ালিটি, অর্থাৎ অর্গানাইজেশনের কোয়ালিটিও এনশিওর করে। অর্থাৎ তার যদি সেফটি না থাকে, সেফটি এনশিওর না করতে পারে, নিশ্চয়ই সেটা ভালো কোম্পানি না। তো সেইভাবে মানুষও কিন্তু তাদের পারসেপশন গ্রো করে। এবং আমরা যখন এক্সপোর্ট করতে যাব, তখন যদি দেখে যে এই অর্গানাইজেশনটার সেফটি ভালো না, তখন কিন্তু কোনো কোম্পানি আমাদের সাথে বিজনেস করতে চাইবে না। এরপরে যেটা হচ্ছে অর্গানাইজেশনের হেলথ ইস্যু, অর্গানাইজেশনের স্টাফদের হেলথ ইস্যু, অর্থাৎ হেলথি এনভায়রনমেন্ট এনশিওর করা। লাইক একটা এমপ্লয়ি যদি ইনসাফে, অর্থাৎ একটা অস্বাস্থ্যকর পরিবেশে অনেকদিন কাজ করে, সে কিন্তু লং টার্ম অসুস্থ হয়ে যেতে পারে। যেমন হচ্ছে যদি কোনো ডাস্ট অর্থাৎ ধুলা হচ্ছে নির্গমন হচ্ছে, সেই রকম জায়গায় যদি কেউ কাজ করে, তাকে মাস্ক দিতে হবে। এরপরে তার যে প্রপার পিপিই বলে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তাকে এনশিওর করতে হবে। সে যেন সেফটির ক্ষেত্রে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আর হেলথের ক্ষেত্রেও যেটা করতে হয় যে বিভিন্ন ধরনের মেজার্স এবং প্রপার ডিস্টেন্স, প্রপার স্যানিটেশন, এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে। আমাদের দেশে লেবার ল অ্যাক্ট হচ্ছে 2006। এইখানে সেফটি অ্যান্ড হেলথ সম্পর্কে ডিটেইল বলা আছে, আমরা এটা জেনে নিব। আর হেলথের ব্যাপার অনেক সময় দেখা যায় কেমিক্যাল প্লান্টে কাজ করতে হয়, লাইক টোলিউনের মধ্যে যারা কাজ করে, অনেক বছর ধরে যারা টোলিউনের মধ্যে জব করে, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বন্ধ্যাত্ব হওয়ার একটা প্রবণতা থাকে। তাহলে লাইফের ক্ষেত্রে যদি এত বড় একটা ড্যামেজ তারা করে ফেলে, তাহলে এইটা কিন্তু আসলে অনেক আক্ষেপের একটা বিষয়। তার লাইফে সমস্যা হচ্ছে। তাহলে যেটা করতে হবে, অর্গানাইজেশনে দেখি কেউ এসছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেফটি অ্যান্ড হেলথ এনশিওর করতে পারি। এরপরে যেটা মেইনটেনেন্সের ক্ষেত্রে কমিউনিকেশন, কি করা, কমিউনিকেশন, অর্থাৎ প্রপার কমিউনিকেশন করা। অর্থাৎ অর্গানাইজেশন, এইটা কমিউনিকেশন ক্ষেত্রে ইনসাইড দি অর্গানাইজেশন হতে পারে, আউটসাইড দি অর্গানাইজেশন হতে পারে। তো এই কমিউনিকেশনের ক্ষেত্রে এমপ্লয়ীদের ক্ষেত্রে, এমপ্লয়ীরা যেন আপওয়ার্ড কমিউনিকেশন হোক, ডাউনওয়ার্ড কমিউনিকেশন হোক, বা যে টপ ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশন করুক, বা গ্রাউন্ড কমিউনিকেশন করুক অপারেশনাল ম্যানেজমেন্টে। তো এই কমিউনিকেশনটা যেন স্মুথ হয়, অর্থাৎ কমিউনিকেট করতে পারে। এই ক্ষেত্রে যেন একেবারে যদি অটোক্রেটিক হয় পিপলের ক্ষেত্রে, আরেকটা বললাম যে পার্টিসিপেশন, এই যে এমপ্লয়ি বেনিফিটের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে তাকে যদি ডিসিশন মেকিং এ পার্টিসিপেশন করতে দেওয়া হয়, এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে যে এমপ্লয়ি মোটিভেটেড হয়। তাহলে যে কমিউনিকেশনটা প্রপারলি এবং এমপ্লয়িকে কমিউনিকেশন করার সুযোগ দিতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে এই এমপ্লয়ি রিলেশন করা, এমপ্লয়ি রিলেশনশিপ, অর্থাৎ তাকে যদি আমরা এনগেজ, অর্থাৎ অর্গানাইজেশনের একটা অবজেক্টিভ থাকে, একটা ভ্যালুস থাকে, সেটা হচ্ছে এনগেজ থাকা, অর্থাৎ এবং অর্গানাইজেশনকে নিজের মনে করা। এখন একজন এমপ্লয়ির সাথে একজন এমপ্লয়ির যদি কনফ্লিক্ট থাকে, রিলেশন ভালো না থাকে, তখন কিন্তু সামহাও এইটা তার কাজের মধ্যে প্রভাব ফেলবে। স্মুথলি যদি কাজ করতে না পারে, তখন কিন্তু কি করবে, এটা তার কাজকে হ্যাম্পার করবে। সে কি করবে, বসের সাথে যদি কমিউনিকেশন ইজি না হয়,
সে তার যে চাওয়া, তার যে রিকোয়ারমেন্ট গুলো সঠিকভাবে বলতে পারবে না। আর সঠিকভাবে বলতে যদি না পারে সেক্ষেত্রে কিন্তু তার যে পারফরমেন্স সেটাও কিন্তু হবে না। আর তার সাবঅর্ডিনেট তাদের সাথে যদি রিলেশনশিপ ভালো না থাকে সেটাও কি হবে না, অর্গানাইজেশনের জন্য ফ্রুটফুল হবে না। তো কাজেই অর্গানাইজেশনকে যদি আমরা ফ্রুটফুল করতে চাই, এনগেজমেন্টকে যদি ঠিক রাখতে চাই, এমপ্লয়ি রিলেশনটা কনসেন্ট্রেশন করতে হবে। দেন আমরা এই বিষয়গুলো আমরা যেটা দেখলাম, মোটামুটি এখান থেকে যদি কোশ্চেন আসে যে এইচআরএম গোল কি, এইচআরএম ফাংশন কি, তাহলে আই হোপ যে তোমরা এখান থেকে খুব ভালো করে লিখে দিয়ে আসতে পারবে, এইচআরএম গোল, এইচআরএম ফাংশন গুলো লিখে দিয়ে আসতে পারবে। দেন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই যে এইচআরএম গোল, এইচআরএম ফাংশন, এগুলোকে কিন্তু কিছু কিছু উপাদান প্রভাব বিস্তার করে, অর্থাৎ এইচআরএম এর ক্ষেত্রে কিছু প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন প্রায়শই আসে, সেটা হচ্ছে যে এইচআরএম এর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিয়ে আলোচনা করো। তো এই যে পয়েন্টগুলো এইগুলো দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। এইগুলোই হচ্ছে আলোচনার বিষয়। তো ফার্স্ট আমরা দেখো যে গ্লোবালাইজেশন সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেক কিছু জেনেছি, তাও যেটা হচ্ছে যে গ্লোবালাইজেশন কি করেছে, সারা ওয়ার্ল্ডকে, এখন তো ওয়ার্ল্ডকে আমরা স্মল বলতে পারি না। আগে সায়েন্সের ব্যাখ্যা কি ছিল, কমার্শিয়াল অর্থাৎ বিজনেস সায়েন্সের পার্সপেক্টিভে রিয়েল যে আমরা পৃথিবীর আকার, পৃথিবীর শেপ কি জানি, পৃথিবীর শেপ জানি কমলা লেবুর মতো গোলাকার। এই যে বিজ্ঞানের ব্যাখ্যা, দেখো বিজনেস সায়েন্স বা এটা হচ্ছে কমার্স, এটাকে কিভাবে ভুল প্রমাণিত করেছে বা কিভাবে এটাকে নিউ ডাইমেনশন দিয়েছে, সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে পৃথিবী ছোট বা পৃথিবী স্মল আর টাইনি, ছোট, এখন আর এই শব্দগুলো হচ্ছে না, এই শব্দগুলোতে হচ্ছে না। এখন পৃথিবী কি, পৃথিবী ছোট, পৃথিবী কমলা লেবুর মতো গোলাকারও না, ছোট না, পৃথিবী সমতল, পৃথিবী কি ফ্ল্যাট, আর ফ্ল্যাট কি একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। তো এই যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কি সারা বিশ্বে একটা চেঞ্জেস এসছে, সারা বিশ্বে চেঞ্জেস এসছে। লাইক ধরো যে এই বিষয়টা হয় যে ডিস্টেন্স, এখন কি ডিস্টেন্স নেই, সারা ওয়ার্ল্ডে কোনো ডিস্টেন্স নেই, খুব খুব ব্যাপকভাবে ডিস্টেন্স কমে গিয়েছে। দুইটা বিষয়, একটা হচ্ছে টাইম ইফেক্ট এবং ডিস্টেন্স ইফেক্ট। তো এই যে টাইম ইফেক্ট এবং ডিস্টেন্স ইফেক্ট কমে যাওয়ার কারণে যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড এখন ফ্ল্যাট, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব ইজিলি কমিউনিকেট করা যায়, ইজিলি যাওয়া যায়। শুধু যে এইচআর ট্রাভেল করতেছে বিষয়টা এরকম না, পণ্য এবং ইনফরমেশন সবকিছুই ট্রাভেল করা যায় ইন আ ক্লিক। যদি বলি থামস, সেটাও হবে। তো একেবারে কি স্মলার পার্ট হয়ে গেছে, এই হচ্ছে গ্লোবালাইজেশন। তোমাদের আরো যদি বোঝার বিষয় থাকে বা জানার বিষয় থাকে দেন তোমরা কমেন্ট বারে কমেন্ট করো, আমি বলে দিব, সমস্যা নেই। দেন হচ্ছে গভর্নমেন্ট লেজিসলেশন, অর্থাৎ সরকারি আইন। সরকারি আইন সে ধরো আমরা যদি 193টা দেশ দেখি এবং দেশের প্যাটার্ন গুলো দেখি, দেশের ইকোনমি গুলো দেখি, টোটালি কিন্তু সবাই কিন্তু এক না, তাহলে আইনটাও কিন্তু এক না, আইনটাও ডিফারেন্ট। তো এই যে আইন, এইটা একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে বিজনেসের ক্ষেত্রে বা এইচআর এর ক্ষেত্রে। তো যেটা হচ্ছে যে এখন গ্লোবাল এইচআর এর ক্ষেত্রে তোমাদেরকে আগেই বলা হচ্ছে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। এখানে এশিয়ানরা জব করছে, ইউরোপিয়ানরা জব করছে, ইউএসএ যারা আছে তারা জব করছে, আফ্রিকানরা জব করছে, বিভিন্ন এথনিক গ্রুপ জব করছে। তো এই যে এত এত ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড, ডাইভার্সিফাইড পিপল একসাথে কাজ করাটা ইটস টু টাফ। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে হোম কান্ট্রি এবং হোস্ট কান্ট্রি, অর্থাৎ যেই কান্ট্রি থেকে কি হচ্ছে কোম্পানিটা অরিজিনেট হচ্ছে, তাদের কত পার্সেন্ট পিপল থাকবে,
এখন যদি তারাই শুধু বিজনেস করতে চায়, হোস্ট কান্ট্রির কোনো লোককে যদি নিয়োগ না দেওয়া হয়, তো এইখানে কিন্তু ব্যাপারগুলো রয়েছে যে কাকে নিয়োগ দেওয়া হবে এবং কত পার্সেন্ট নিয়োগ দেওয়া হবে। এইচআর এর ক্ষেত্রে কিন্তু পলিসি একরকম, ইন্ডিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে পলিসি একরকম, বাংলাদেশে বিজনেস করতে চাইলে পলিসি একরকম, চায়না বিজনেস করতে চাইলে পলিসি একরকম। লাইক তোমরা চমৎকার একটা ব্যাপার দেখো, ইউএসএ এবং জাপান, ইউএসএ এবং জাপান কি করছে, তাদের কোম্পানিগুলোকে বলছে যে তোমরা চায়না থেকে বিজনেস নিয়ে অন্য অন্য কোথাও চলে যাও, অন্য কোথাও চলে যাও। এই যে গভর্নমেন্ট সরকার চাইছে, কোম্পানিগুলো কোম্পানিগুলো কিন্তু অনিচ্ছুকই বলা চলে, কোম্পানিগুলো চাইছে না, অনেকটা কোম্পানিগুলো চাইছে না, কিন্তু গভর্নমেন্ট চাইছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যা চাইবে, গভর্নমেন্ট লেজিসলেশন যা চাইবে সেটাই করতে হবে। জাপান অলরেডি, যেহেতু কোম্পানিগুলোর যুক্তি হচ্ছে আমরা অলরেডি একটা আমাদের সেটআপকে যদি অন্য জায়গায় নেই, এই ক্ষেত্রে আমাদের হিউজ কস্টিং হবে এবং হিউজ আমাদের কি করতে হবে, মোটামুটি যেই খরচটা হবে সেটা আমাদের প্রফিটকে ইনফ্লুয়েন্স করবে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট কি করছে, আইন করছে এবং প্রণোদনা দিচ্ছে। এইচআর এর ইম্প্যাক্ট কি, এখন চাইনিজ পিপল কাজ করতো অন্য 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 দেশে গেলে, তাদের টার্মস অনুযায়ী তারা যদি বলে যে আমাদের 50% এইচআর নিতে হবে, এই শর্ত হলে আপনাদেরকে আমরা মেশিন দিব, ফ্যাক্টরি সেট আপ করতে দিব, আদারওয়াইজ দিব না। এই যে গভর্নমেন্ট লেজিসলেশন, গভর্নমেন্ট এইখান থেকে কিছু চাইবে যে তার দেশের পিপল, তার দেশের ইকোনমি ডেভেলপড হোক। তো এইভাবে কি করা হয়, লেজিসলেশন গুলো করা হয়। চায়না যেমন হচ্ছে যে যদি নিজের দেশের শিল্পকে রক্ষা করতে চায়, লাইক কিছুদিন আগে ইউএসএ যেটা করলো, চাইনিজ স্টিলের ওপর 25% ট্যাক্স ইম্পোজ করলো। তো এইটা যেটা হচ্ছে যে স্টিল চায়না থেকে ইম্পোর্ট করা যায়, আর এটা হচ্ছে যে ইউএসএ তেও কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়। তো ইউএসএ তে চায়না থেকে ইম্পোর্ট করে একটা স্টিলের দাম যত পড়ে, আর সেই ক্ষেত্রে যদি আমরা ধরি চায়না থেকে একটা ইম্পোর্ট করা একটা স্টিলের দাম কত, এখান থেকে 90 টাকা দিয়ে কিনে 100 টাকায় বিক্রি করতে পারে, 100 টাকায় বিক্রি করতে পারে। ইউএসএ তে লেবার কস্ট হায়ার, তাহলে এইখানে চায়না কিন্তু লেবার কস্টের ব্যাপার আছে, অন্যান্য কস্টিং করে ওরা 90 টাকায় দিতে পারে, কিন্তু ইউএসএ তে ওইটার স্টিলের ম্যানুফ্যাকচারিং কস্টই 100 টাকা। তো সব মিলিয়ে ওরা যদি একটা মোটামুটি কস্টিং করতে চায়, তাহলে ওদের বিক্রি করতে হবে 110 টাকা, 110 টাকা। তাহলে ইউএস এর পিপল কি করতে চাইবে, যে চায়নার মোটামুটি কোয়ালিটি কিন্তু একই রকম, এই যে 10 টাকা কমে কিনতে চাইবে না। তো এই জন্য যেটা হচ্ছে, এইটা যদি ডিউটি বাড়িয়ে দেয়, তাহলে এইটার কস্টিং কি আরো 10 টাকা যদি বেড়ে যায়, এখানে এখানে যদি আরো 20 টাকা হয়, তাহলে কি হবে, 120 টাকা, এটা 110 টাকা। তাহলে ইউএস এর থেকে কিনবে আমেরিকার, অর্থাৎ তার দেশের যে স্টিল ইন্ডাস্ট্রি, সেটা কি হবে, ফ্লারিশ হবে। তো এইভাবে যেটা হয় যে গভর্নমেন্ট লেজিসলেশন গুলো নিজের দেশে লেজিসলেশন গুলো কি করে, ইম্প্যাক্ট ফেলে, প্রভাব ফেলে। তোমাদের কিন্তু একটা কোশ্চেন আসে যে এক্সটার্নাল যে ইনফ্লুয়েন্স গুলো রয়েছে সেগুলো কিভাবে মানব সম্পদকে প্রভাব ফেলে। আর গ্লোবালাইজেশন সম্পর্কে বলেছি যে হিউম্যান রিসোর্স মানব সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো। এই কোশ্চেনটা কিন্তু আসে, এই দুইটা কোশ্চেন তোমাদের প্রায়শই আসে। সো এই সিনসিয়ারলি এই দুইটা কোশ্চেন কিন্তু তোমরা জানলে এখন এগুলো শিখে ফেলো। তাহলে দেন হচ্ছে গভর্নমেন্ট লেজিসলেশন করলাম। এরপরে যেটা হচ্ছে লেবার ইউনিয়নস, অর্থাৎ একটা অর্গানাইজেশনে কি হয়, লেবার ইউনিয়ন থাকে। লেবার ইউনিয়ন গুলো তাদের লেবারদের যে স্বার্থ, সেই স্বার্থগুলো সুরক্ষার জন্য একত্রিত হয়ে একটা সংগঠন। তো এই সংগঠন গুলো কি করে, এইচআরএম কে প্রভাব বিস্তার করে। তাহলে অর্থাৎ এইচআরএম যদি কোনো ডিসিশন মেক করে বা কোনো পলিসি করে, তাহলে সেক্ষেত্রে কি করে, এই লেবার ইউনিয়ন গুলোর কথা বিবেচনা করতে হয়। অর্থাৎ তারা যেন তাদের দাবি দেওয়া বা তাদের যেন চাওয়া পাওয়া গুলো প্রত্যাশিত হয়, তাদের চাওয়া পাওয়া গুলো যেন
নিয়ে কাজ করা যায়। এরপরে যেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ম্যানেজমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস আর ডিফারেন্ট কান্ট্রি টু কান্ট্রি। অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন রকম ম্যানেজমেন্ট অপারেট হয়। খুব সহজে একটা খুব সিগনিফিক্যান্ট একটা উদাহরণ সে ধরো যে কালেকটিভ ইন্ডিভিজুয়াল ইকোনমি, কালেকটিভ ইকোনমি। আচ্ছা, দুইটা কান্ট্রি ইন্ডিভিজুয়াল ইকোনমি কালেকটিভ, ইউএসএ জাপান, ইউএসএ জাপান। আচ্ছা, ইউএস এর ক্ষেত্রে ইউএস এর ক্ষেত্রে তুমি দেখো আমরা ইউএসএ বলতে কিন্তু কিছু পার্সনের নামকে বুঝি, কিছু পার্সনের নামকে বুঝি। বিল গেটস, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট, এই নামগুলো কিন্তু মোস্ট ওয়াইডলি ইউএসএ কে রিপ্রেজেন্ট করে, ইউএসএ কে রিপ্রেজেন্ট করে, তাই না? তো আচ্ছা, এখন আসা হচ্ছে জাপানের ক্ষেত্রে। এখন কি জাপানের ক্ষেত্রে তোমরা কি আমাকে জাপানের এমন কারো নাম বলতে পারবে যারা জাপানকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, কোনো নাম বলা যাবে যারা জাপানকে রিপ্রেজেন্ট করে? এক্স্যাক্টলি নট। ওইভাবে লাইক বিল গেটস এর মতো ওইভাবে না, কারণ ওদের ম্যানেজমেন্টটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। একজনের নাম বলতে পারবে কি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, উনি তো উনি কি রিজাইন দিয়েছে। তো এই যে পলিটিক্যাল বিষয়গুলো না, পার্সন কেন্দ্রিক যেটা হচ্ছে, অর্থাৎ ইউএসএ তে কি করা হয় যে ব্যক্তি কেন্দ্রিক ডেভেলপমেন্টকে উৎসাহিত করা হয়, যে পার্সন ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করা, একজন পার্সন অনেক ডেভেলপ করতে পারে। আর জাপানিতে কি করা হয়, টিম, অর্থাৎ ব্যক্তি না টিম, অর্থাৎ টিম ভালো করেছে, ব্যক্তি ভালো করে, টিম ভালো করেছে, এবং এইটাকে তারা কি করে প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেম, এই যে টিম ওয়ার্ক, দেশের জন্য ইন্ডাস্ট্রির জন্য কাজ করা, এটা দেশপ্রেম, এটা দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এইভাবে তারা মোটিভেট করে। তাহলে জাপানিজ ম্যানেজমেন্ট। এরপরে দেখো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আরেকটা কান্ট্রির কথা বলি, জার্মান। জার্মান তাহলে এগুলো কি জাপানকে আমরা কি করতে পারি, কালেকটিভ ইকোনমি, অর্থাৎ ওদের ডেভেলপমেন্ট মানে টিম ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট চেয়ে কি করা হচ্ছে, টিম ডেভেলপমেন্টকে কি ইন্সপায়ার করা হচ্ছে। আরেকটা দেখো আমাদের দেশে বাংলাদেশে কি করা হয়, একেবারে আমরা খুব ডিভোটেড থাকি সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস মানে হচ্ছে কি বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসে জব করার জন্য সবাই চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। কিন্তু জাপানে বা জার্মানিতে সিভিল সার্ভিসের চেয়ে দেন হচ্ছে অন্য সিভিল সার্ভিস, মিলিটারি এবং এই সার্ভিসগুলোর চেয়ে যারা বিজনেস এক্সিকিউটিভ তাদের সম্মান অনেক বেশি। অর্থাৎ সামাজিক স্ট্রাকচারই ডিফারেন্ট, সামাজিক স্ট্রাকচারই ডিফারেন্ট টোটালি। তো এই যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ডেভেলপমেন্টটাও ডিফারেন্ট। তো এই যে এই প্র্যাকটিসের কারণে দেখো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কি, জার্মানি জাপান না? জার্মানি জাপান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। এখন বিশ্বে সবচেয়ে উন্নত দেশ হচ্ছে জার্মান, বিশ্বে কি উন্নত প্রথম সারির দেশ না জার্মান জাপান, এবং গ্লোবাল ইকোনমিতে মোস্ট সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটর গ্লোবাল ইকোনমিতে। জাপানের টয়োটা সারা বিশ্বে চলছে, জার্মান বিএমডব্লিউ কার সারা বিশ্বে চলছে। সো তারা এবং মেশিনারি যে ওদের ইফিসিয়েন্সি ইফেক্টিভনেস একেবারে আনপ্যারালাল। তো এই যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ডিফারেন্ট, তো ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ডিফারেন্ট হলে তাহলে আউটপুট গুলো কি হয়, ডিফারেন্ট হয়। তো এইভাবে কি হয় যে টোটাল যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ মোটামুটি কত দ্রুত তাদেরকে এগিয়ে নিয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে যেটা আমরা আগে তোমাদেরকে বলেছি, ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, চেঞ্জিং স্কিল রিকোয়ারমেন্ট,
অর্থাৎ ওয়ার্কফোর্স ডাইভার্সিটি বিভিন্ন ধরনের লোকজন একসাথে কাজ করছে, চেঞ্জিং স্কিল রিকোয়ারমেন্ট, যেমন হচ্ছে যে আগে যে স্কিল দরকার ছিল সেই স্কিলগুলো এখন কি হয়ে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে। এখন কি বর্তমান সময় কি হচ্ছে, টেকনিক্যাল স্কিলগুলো খুব বেশি জরুরি হচ্ছে। তো এইভাবে যে স্কিলগুলো যখন চেঞ্জ হবে, এইচআরকেও কি করতে হবে, নতুন চেঞ্জিং স্কিলের সাথে তাকে কি করতে হবে, আপ স্কিল করতে হবে অথবা রি স্কিল করতে হবে। এই জন্য যেটা করতে হবে কি, ট্রেনিং প্রোগ্রাম করতে হবে এবং এমপ্লয়ি যারা আছে তাদেরকেও আপডেটেড থাকতে হবে। আর ডিসেন্ট্রালাইজ ওয়ার্ক সাইট, এখন তো ওয়ার্ক স্টেশন যে কোনো জায়গায় কাজ করা যাচ্ছে, যে কোনো জায়গায় কাজ করা যাচ্ছে। এভাবে এক্সটার্নাল বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স থেকে থাকে। তো এই এই বিষয়গুলো, এটা নিয়ে তোমাদের কোশ্চেন হয়, লাইক তোমাদেরকে বলা হয় যে এইচআরএম কে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি বর্ণনা করো, অথবা গ্লোবাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। সো আই বিলিভ যে তোমরা অনেক সুন্দর করে আনসার করতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।